WWE ব্যাড ব্লাড 2024 রোমান রিংস আর কোডি রোডস তাদের টিমের জন্য ম্যাচ জিতে যাওয়ার পর যখন রক এসে 1-2-3 করেছিল তখন আমরা অনেকটাই এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে এবার তো কিছু হতে চলেছে। কিন্তু তারপর থেকে রকের দেখা না পাওয়ার জন্য আমরা সবাই ভেবেছিলাম যে আদৌ কি সেটার কোনো মানে ছিল। তারপর আমরা সবাই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই। আমরা ভাবি রক জাস্ট ফালতু ফালতু এসেছিল, রক ফালতু ফালতু 1-2-3 করেছিল আর ফালতু ফালতু আমাদের এক্সাইটমেন্ট বাড়িয়েছিল। কিন্তু রক একটা কথা বলেছিল যে নো ইয়োর রোল, শাট ইয়োর মাউথ অ্যান্ড এনজয় দ্য রাইড। আর রক বলেছিল যে আমরা যদি চলি ডালে ডালে তাহলে রক চলে পাতায় পাতায়। আর রক জানে যে রক কী করতে চলেছে। আর এই বছরের এলিমিনেশন চেম্বারে আমরা যখন জন সিনার হিল টার্ন দেখলাম তখন আমরা বুঝে গেছিলাম রক এইবার বড় কিছুই করতে এসেছে। এবার রক যে 1-2-3 করেছিল সেই অনেকে বলছে যে সেই 3টাকে যদি আমরা উল্টে দেখি তাহলে সেটা জন সিনার সাইন ছিল। মানে রক জানতো যে সবার প্রথমে সে জন সিনাকেই টার্গেট করতে চলেছে। এবার অনেকে তো এটাও বলছে যে 1-2-3 মানে হচ্ছে রকের 3টে শিকার। কিন্তু আমি যদি তোমাদের বলি এইখানে রক 1-2-3 মানে নিজের 3টে শিকারের কথা বলেনি, তার 3টে টিমমেটের কথা বলেছে যাকে কিনা রক নিজের দলে টানতে চলেছে। তার মধ্যে 3 নম্বরে তো ছিল জন সিনা, কিন্তু জন সিনার হিলটানের সময় আমরা দেখেছিলাম যে রক 2 সাইন করেছিল। মানে 2 নম্বরে কার নাম্বার লাগতে চলেছে আর আলটিমেটলি 1 নম্বরে কে। এই ভিডিওতে আমরা একটা অন্য জগতে ঝাঁপ দিতে চলেছি, কিছু রহস্য নিয়ে কথা বলতে চলেছি, কিছু রহস্যের সমাধান করতে চলেছি, কিছু স্পেকুলেশন করতে চলেছি, কিছু প্রেডিকশন করতে চলেছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. এই ভিডিওতে মেনলি কথা হবে যে কিভাবে রক ডাব্লিউডাব্লিউইর ইতিহাসের সবথেকে শক্তিশালী ফ্যাকশন গড়ে তুলতে পারে। শক্তিশালী ইন দ্য সেন্স আমি এখানে পাওয়ারের কথা বলছি না। পাওয়ারের দিক থেকে দেখতে গেলে তো ব্লাড লাইনও শক্তিশালী ছিল, শিল্ডও শক্তিশালী ছিল, আর এরকম অনেক ফ্যাকশন আছে যারা কিনা শক্তিশালী ছিল। কিন্তু আমি এখানে কথা বলছি কর্পোরেট পাওয়ারের। আর কর্পোরেট পাওয়ার মানে ডাব্লিউডাব্লিউইকে নিজের মতো করে কন্ট্রোল করা। আর যেহেতু রকের হাতে এখন সেই পাওয়ার আছে, আর রক যেহেতু ফাইনাল বস, তাই রক যদি সেরকম কোনো একটা কর্পোরেট ফ্যাকশন তৈরি করে তাহলে তাদের হাতে পুরো ডাব্লিউডাব্লিউইর কন্ট্রোল চলে আসবে। এমনকি তারা ট্রিপল এইচের উপরে উঠে ডাব্লিউডাব্লিউকে রুল করতে পারে ইন দ্য স্টোরি লাইন। তো এইভাবেই আমি বলবো যে কিভাবে রক এই ফ্যাকশনটাকে গড়ে তুলতে পারে। যেখানে সবার প্রথমে শুরু করা যাক জন সিনার হিলটার্নকে নিয়ে। এবার জন সিনার হিলটার্নের সাথে সাথে রক নিজের সবথেকে একটা শক্তিশালী সোলজার পেয়ে গেছে, যে হলো জন সিনা। এবার জন সিনার হিলটার্ন আমরা কেউ এক্সপেক্ট করিনি। আমরা কেউ কখনো ভাবিনি যে ডাব্লিউডাব্লিউইর ইতিহাসে সবথেকে বড় বেবি ফেস, কোম্পানির সবথেকে বড় বেবি ফেস, এইভাবে কোম্পানির এখনকার সবথেকে বড় বেবি ফেস কোডি রোডসের উপর টার্ন করতে পারে। আর জন সিনার এই হিল টার্নটা আমাদের বুঝিয়ে দিয়েছে যে ফিউচারেও আরও অনেক বড় কিছু আমরা এক্সপেক্ট করতে পারি। আর রোড টু রেসলমেনিয়া শুরু হয়ে গেছে। তো রকের হাতে জন সিনা তো চলে এসেছে। এবার ট্র্যাভিস স্কটকে আমি আপাতত বাদ রাখছি, ট্র্যাভিস স্কট হচ্ছে একটা বোনাস। কিন্তু শুধুমাত্র জন সিনা আর রক কি ডাব্লিউডাব্লিউইকে কন্ট্রোল করার জন্য যথেষ্ট পাওয়ার? না, একদমই তা নয়। যদি রককে ডাব্লিউডাব্লিউইর কন্ট্রোল পুরোপুরি নিজের হাতে নিতে হয় তাহলে তার টিমমেটের সংখ্যা আরও বাড়াতে হবে, তার দলের সদস্য সংখ্যা আরও বাড়াতে হবে। এবার তার জন্য এবার রক কাকে টার্গেট করতে পারে? তোমাদের মধ্যে অনেকে বলতে পারো ড্রু ম্যাকইন্টায়ার। হ্যাঁ, অবশ্যই ড্রু ম্যাকইন্টায়ার রকের টিমে আসতেই পারে, কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার খুব ইজি টার্গেট হয়ে যাচ্ছে না? কারণ ড্রু ম্যাকইন্টায়ার তো নিজের সোল অলরেডি বিক্রি করে বসেই আছে, আর আমরা সবাই ড্রু ম্যাকইন্টায়ারকে এক্সপেক্ট করতেই পারি। কিন্তু যেহেতু এটা রকের স্টোরি লাইন, রক তো এখানে এক্সপেক্টেড কিছু অত সহজে করবে না। রক যা করবে সেটা আনএক্সপেক্টেডই হবে, জাস্ট লাইক জন সিনার হিল টার্ন। এবার এইখানে এখন আমরা কি দেখতে পাচ্ছি? এইখানে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন যদি জন সিনার রকের বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে থাকে কোডি রোডস বাদে, সে হলো আমাদের সিএম পাঙ্ক। কারণ সিএম পাঙ্ক রিসেন্টলি রয়ের এপিসোডে এসে জন সিনা আর রককে বার্ড ফ্রড বলেছিল, মানে টাকলু ফ্রড বলেছিল। আর আমরা দেখেছি যে
কখনোই সিএম পাঙ্ক জন সিনাকে সেইভাবে পছন্দ করতো না, যেহেতু জন সিনা একটা কর্পোরেট চ্যাম্পিয়ন ছিল। আর এখন তো জন সিনা যেহেতু রকের আন্ডারে চলে এসেছে, এখন যদি জন সিনা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েও যায়, তাহলে জন সিনা বুক ঠুকে বলবে যে হ্যাঁ আমি রকের চ্যাম্পিয়ন, আমি কর্পোরেট চ্যাম্পিয়ন, আমি অডিয়েন্সের জন্য কিছু করি না, আমার হাতে এখন পাওয়ার আছে আর আমি এখন যা ইচ্ছা করতে পারি, যার যা করার সেটা করে নে। তো এখন আমরা দেখে ভাবছি যে সিএম পাঙ্ক জন সিনা আর রকের এগেনস্টে আছে। আর রাসেলমেনিয়ায় সিএম পাঙ্কের যে ম্যাচটা হতে পারে সেটা হলো একটা ট্রিপল থ্রেট ম্যাচ, যেটা হবে সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্স ভার্সেস রোমান রিংসের মধ্যে। এবার সিএম পাঙ্ক আর সেথ রলিন্সের রাইভেলারিটা অলরেডি চলছে, আর সেটা আরও হিট আপ হয়ে গেছে এই উইকের ব্রলটার পর। কিন্তু এইভাবে আমরা ধীরে ধীরে দেখতে পাবো যে রোমান রিংসও এই রাইভেলারিতে ঢুকবে, কারণ রোমান রিংসেরও সেথ রলিন্সের সাথে পাঙ্গা আছে। মানে আলটিমেটলি আমরা রাসেলমেনিয়ায় গিয়ে এদের তিনজনের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচই দেখতে পাবো। এবার ধরে নাও এই ম্যাচটা রোমান রিংস জিতে গেল, তার ফলে কি হবে? অলরেডি সিএম পাঙ্কের রাসেলমেনিয়া মেইন ইভেন্ট করার স্বপ্ন ভেঙে গেছে। আর এখন যখন সিএম পাঙ্ক রাসেলমেনিয়ার মেইন ইভেন্ট পাচ্ছে না, তখন অ্যাটলিস্ট সে চাইবে যাতে রাসেলমেনিয়ায় গিয়ে সে জিততে পারে। কিন্তু রোমান রিংস যদি সিএম পাঙ্ক আর সেথ রলিন্সকে হারিয়ে দেয়, সেটাও মানে সিএম পাঙ্কের আর করা হবে না। তো সিএম পাঙ্ক যখন ডাব্লিউডাব্লিউইতে এসেছিল, তখন সিএম পাঙ্ক একটা কথা বলেছিল যে সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউইতে এসেছে পয়সা কামানোর জন্য, বন্ধু বানানোর জন্য না। তো সিএম পাঙ্কের স্বপ্ন হচ্ছে রাসেলমেনিয়াকে মেইন ইভেন্ট করা। এবার তার জন্য তার লাগবে পাওয়ার, কিন্তু সে পাওয়ার তো সিএম পাঙ্কের হাতে নেই, কারণ রক আর জন সিনার মতো পাওয়ার সিএম পাঙ্কের হাতে কখনোই ছিল না। এখন যদিও আগের থেকে একটু বেশি পাওয়ার আছে সিএম পাঙ্কের হাতে ক্রিয়েটিভ দিক থেকে, কিন্তু তবু অতটা পাওয়ার সিএম পাঙ্কের কাছে নেই। আর সিএম পাঙ্ক কিন্তু কোডি রোডসেরও খুব ভালো বন্ধু। এবার তোমরা কল্পনা করো যে রোমান রিংস যেমন বললাম যে রাসেলমেনিয়ায় জিতে গেছে, আর ওই দিক থেকে জন সিনার কোডি রোডসের ম্যাচ চলছে। এবার জন সিনার কোডি রোডসের যখন ম্যাচ চলছে, তখন এইটা তো একদম এখন 100% কনফার্ম যে রক সেই ম্যাচে জন সিনাকে সাপোর্ট করতে আসবে, জন সিনাকে সাহায্য করতে আসবে, যাতে জন সিনা কোডি রোডসকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, তার চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, কর্পোরেট চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, আর 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। তো রক তো জন সিনাকে সাহায্য করতেই আসবেই, কিন্তু কোডি রোডস কি একা থাকবে? তো না, কারণ সেইখানে আমরা দেখতে পেতে পারি রকের সামনা করতে আসতে পারে আমাদের ট্রাইবাল চিফ রোমান রিংস। কারণ রোমান রিংস কোডি রোডসকে এক সময় বলেছিল যে রোমান রিংস কোডি রোডসের সাথে আছে, যদিও ব্যাড ব্লাডে তাদের বিজনেস শেষ হয়ে গেছে, কিন্তু রোমান রিংস তারপর কোডি রোডসকে বলেছিল যে রোমান রিংস কোডি রোডসের চ্যাম্পিয়নশিপের জন্য আসবে। আর যখন রোমান রিংস রাসেলমেনিয়াতেও জিতে গেছে, এবার রোমান রিংসের নেক্সট টার্গেট হওয়া উচিত সেই চ্যাম্পিয়নশিপটা। কিন্তু রোমান রিংস যখন দেখবে রক নিজের পাওয়ারকে কাজে লাগিয়ে সেই চ্যাম্পিয়নশিপটার সাথে এইসব করছে, যেই চ্যাম্পিয়নশিপটাকে সে বিল্ড করেছে তার 3 বছর লম্বা একটা চ্যাম্পিয়নশিপ রেং দিয়ে, তখন সে সেটাকে চুপ করে দেখবে না। আর যখন সে কোডি রোডসের উপর অত্যাচার হতে দেখবে, আর যখন দেখবে যে রক নিজের পাওয়ারকে ভুলভাবে কাজে লাগাচ্ছে, তখন রকের সামনে রোমান রিংস এসে দাঁড়াতেই পারে। আর যখন রোমান রিংস আসবে, তখন রক ভাববে আচ্ছা রোমান রিংস তো আমার কাজিন, রোমান রিংস তো আমার ফ্যামিলি, রোমান রিংস তো আমার সাথেই থাকবে। তো সেই কারণে রোমান রিংসকে হাগ করার জন্য রক এগাবে, কিন্তু সেই সময় আমরা দেখব রকের সাথে হাগ না করে, রকের সাথে হ্যান্ডশেক না করে রোমান রিংস রককে দিয়ে দিতে পারে একটা সুপারম্যান পাঞ্চ। আর তারপর যখন রোমান রিংস রককে একটা স্পিয়ার দিতে যাবে, তখন আমরা পেছন দিয়ে দেখব জন সিনা এসে রোমান রিংসের উপর অ্যাটাক করে দেবে। আর কোডি রোডসের অবস্থা তো এমনিই খারাপ থাকবে, তো রক আর জন সিনা মিলে রোমান রিংসের উপর অ্যাটাক করে রোমান রিংসকেও সেই পিকচার থেকে বের করে দেবে। তারপর তারা দুজন আবার তাদের ফোকাস শিফট করবে কোডি রোডসের উপর, আর আবার তারা কোডি রোডসকে মারতে যাবে। কিন্তু সেই সময় কোডি রোডসকে বাঁচাতে সেখানে চলে আসবে দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক। কারণ সিএম পাঙ্ক রক আর জন সিনাকে এইসব করতে দিতে পারে না, আর এইসব করা থেকে আটকাতে যাবেই যাবে। তো তারপর সিএম পাঙ্ক রিংয়ে যাবে, ওই দিক থেকে রোমান রিংসও রিকভার হয়ে যাবে। তো এবার মানে সংখ্যাটা সমান সমান হয়ে যাবে, যদিও কোডি রোডসের অবস্থা খারাপ, কিন্তু ওই দিক থেকে রোমান রিংস, সিএম পাঙ্ক, ওই দিক থেকে রক আর জন সিনা। কিন্তু এই সময় আমরা দেখব রকের দ্বিতীয় দাও, আর আমরা দেখব সিএম পাঙ্ক রক আর জন সিনাকে অ্যাটাক না করে অ্যাটাক করে দেবে চিয়ার দিয়ে রোমান রিংসকে। শুধু তাই নয়, চিয়ার দিয়ে অ্যাটাক করার পরও রোমান রিংসকে সে দিয়ে দেবে একটা জিটিএস। আর তারপর রোমান রিংসের অবস্থা যখন খারাপ হয়ে যাবে, তখন সিএম পাঙ্ক তুলবে আমাদের কোডি রোডসকে আর তাকেও দিয়ে দেবে একটা জিটিএস। আর এইভাবে
রক আর সিএম পাঙ্ক জন সিনাকে সাহায্য করবে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য। মানে এইটা সিএম পাঙ্ক আমাদের বুঝিয়ে দেবে যে শুধুমাত্র জন সিনা না, সিএম পাঙ্কও নিজের সোল বিক্রি করে দিয়েছে রকের কাছে। কেন? তার প্রথম কারণ হলো সিএম পাঙ্ক রেসলমেনিয়ার মেইন ইভেন্ট চায়, যেটা সে কখনোই পেতে পারছে না, কিছু না কিছুভাবে সে আটকে যাচ্ছে। তো রেসলমেনিয়ার মেইন ইভেন্টে ফিচার হওয়ার জন্য এবার তার পাওয়ার চাই, আর পাওয়ার তাকে কে দিতে পারে? পাওয়ার তাকে দিতে পারবে একমাত্র রক। আর যেমন বললাম, সিএম পাঙ্ক তো বলেই ছিল যে সেইখানে টাকা কামাতে এসেছে, বন্ধু বানাতে আসেনি। তো সিএম পাঙ্ক সব কিছু করতে পারে যার ফলে তার পকেটে টাকা ঢুকতে পারে আর তার হাতে পাওয়ার থাকতে পারে। তো এইভাবে সিএম পাঙ্ক নিজেকেও রক আর জন সিনার সাথে অ্যাসোসিয়েট করে নেবে। আর রক সিএম পাঙ্কের এই জিনিসটা ভালোবেসে, মানে এই যেহেতু সিএম পাঙ্ক নিজেকে রকের কাছে বিক্রি করে দিয়েছে, এই ব্যাপারটাকে ভালোবেসে রকও সিএম পাঙ্কের একটা সাহায্য করবে। কারণ আমরা এইটাও দেখব যে রাসেলমেনিয়ায় গান্থারকে হারিয়ে আমাদের যে উসো ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে, কিন্তু এখন যেহেতু রকের হাতেও পাওয়ার আছে, সিএম পাঙ্কের হাতেও পাওয়ার আছে, তাই রক নিজের পাওয়ারকে কাজে লাগাবে। আর আফটার রাসেলমেনিয়াতেই আমরা দেখব যেখানে কিনা যে উসো আসবে নিজের চ্যাম্পিয়নশিপ ভিক্টরিকে সেলিব্রেট করতে, সেখানে রক সিএম পাঙ্ক আর যে উসোর মধ্যে একটা ম্যাচ বুক করে দেবে ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। আর এইভাবে শুধু তাই হবে না, সেই ম্যাচে তাকে সাহায্য করে সিএম পাঙ্ককে বানিয়ে দেবে ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তো যে উসো চ্যাম্পিয়নশিপ রেঞ্জটাও মাত্র একদিনই চলবে। আর এর থেকে বড় হিল মুভার কি হতে পারে যে ফ্যান ফেভারিট সুপারস্টারকে নিজের চ্যাম্পিয়নশিপ ভিক্টরি অবধি সেলিব্রেট করতে না দেওয়া আর একটা নতুন চ্যাম্পিয়ন বানিয়ে দেওয়া। তো এর ফলে কি হবে? এর ফলে রকের হাতে এখন দুটো চ্যাম্পিয়ন থাকবে, একদিকে জন সিনা আর একদিকে সিএম পাঙ্ক। তো আমরা দেখবো যে উসো তো সিএম পাঙ্কের থেকে তার রিম্যাচ ব্যাকল্যাশে চাইবে, আর ব্যাকল্যাশে তাদের মধ্যে রিম্যাচ হবেও, কিন্তু সেখানেও যে উসো কিছু করতে পারবে না, আর সিএম পাঙ্ক তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নেবে। আর যেহেতু যে উসোর মোমেন্টটাকে সিএম পাঙ্ক আর রক খারাপ করেছে, সেইখানে রিটার্ন হবে আমাদের রোমান রেইন্সের। আর রোমান রেইন্সের রিটার্নের পর আমরা দেখবো মানি ইন দ্য ব্যাংকে রোমান রেইন্স আর সিএম পাঙ্কের মধ্যে আমরা একটা ম্যাচ দেখতে পাবো ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। আর এরপর রোমান রেইন্সের সময় এসেছে সব কিছু কেড়ে নেওয়ার, কিন্তু সেইখানে রক তার ফাইনাল চাল চালবে। আর এবার আমরা জানতে পারবো যে এক নম্বরে তাহলে কে আছে। এবার অনেকে ভাববে এক নম্বরে তার মানে রোমান রেইন্স আছে, কিন্তু আমি তোমাদের প্রথমেই বললাম এইখানে 1, 2, 3 মানে রক নিজের শিকারের কথা বলছে না, রক নিজের টিমমেটের কথা বলছে। তো এইখানে আমরা দেখব যে যখন রোমান রেইন্স আর সিএম পাঙ্কের মধ্যে ম্যাচ হবে, তখন সিএম পাঙ্ক কাজে লাগাবে তার ফেভারকে। আর শুধু তাই নয়, আমরা দেখব রোমান রেইন্সের ওয়াইজ ম্যান পল হেমন রোমান রেইন্সকে বিট্রে করে জয়েন করবে রক, জন সিনা আর সিএম পাঙ্কের সাইডকে। আর এইভাবে তৈরি হবে ডাব্লিউডাব্লিউইর ইতিহাসে সব থেকে শক্তিশালী কর্পোরেট ফ্যাকশন, রক, জন সিনা, সিএম পাঙ্ক আর পল হেমনের। আর তার সাথে সাথে তোমরা ট্র্যাভিস স্কটকেও ধরে নিতে পারো। তো রোমান রেইন্সের কাছ থেকে পল হেমন চলে যাওয়া মানে রোমান রেইন্সের একটা বিশাল বড় অস্ত্র চলে যাওয়া। তো এরপর আমরা দেখবো এই যে ফ্যাকশনটা তৈরি হবে, এই ফ্যাকশনটা এরপর ডাব্লিউডাব্লিউর উপর রাজত্ব করতে শুরু করে দেবে। কিন্তু ডাব্লিউডাব্লিউকে বাঁচানোর জন্য তখন কিছু জনকে এগিয়ে আসতে হবে। এবার সেখানেই নাম উঠে আসবে যেমন আমাদের ওটিসি রোমান রেইন্সের, তেমনই কোডি রোডসের, কারণ সব কিছু শুরুই হয়েছিল কোডি রোডসের থেকে। তার সাথে সাথে যেহেতু এবার সিএম পাঙ্ক ওই দলে আছে, তাই সেথ রলিন্সও বাধ্য হয়ে এবার রক আর সিএম পাঙ্ক আর জন সিনার এগেনস্টে দাঁড়াতে চাইবে, যার ফলে তাকে না চেয়েও কোডি রোডস আর রোমান রেইন্সকে সাহায্য করতে হবে। এর ফলে এদের মধ্যে আমরা হয়তো সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে গিয়ে কোনো ওয়ার গেমস ম্যাচও দেখতে পেতে পারি, যেখানে তাদের টিমে আরও বিভিন্ন মেম্বার অ্যাড হতে পারে। যেমন এরপর মানে রকেট টিমে আরও যখন মানে এই ফ্যাকশনটা যখন তৈরি হয়ে যাবে, তখন এই ফ্যাকশনটাকে আরও পাওয়ারফুল বানানোর জন্য পরবর্তীকালে কেভিন ওয়েন্স, ড্রিউ ম্যাকইন্টায়ারের মতো সুপারস্টারও এই ফ্যাকশনে অ্যাড হতে পারে। আর এইভাবেই একটা ওয়ার গেমস ম্যাচও বুক হতে পারে, যেইটা আলটিমেটলি লিড করবে রাসেলমেনিয়া 42-তে রোমান রেইন্স ভার্সেস দ্য রকের গ্র্যান্ড মেগা ড্রিম ম্যাচের দিকে। তো এইভাবে রক তৈরি করতে পারে ডাব্লিউডাব্লিউর ইতিহাসের সব থেকে শক্তিশালী কর্পোরেট ফ্যাকশন, যেখানে আমরা একের পর এক টুইস্ট দেখতে পাবো। রক তো এইটাই বলেছিল যে আমরা এই যে ওয়েটা আছে, মানে আমাদের এই যে রাইটটা আছে রাসেলমেনিয়া অবধি, সেখানে আমরা অনেকগুলো টুইস্ট অ্যান্ড টার্নস দেখতে পাবো। তো এইটা যদি হয়, তাহলে আমি তো বলতে পারি
যে আমি এটার জন্য পুরোপুরি ইন্টারেস্টেড আছি, কিন্তু যেমন বললাম এটা পুরোপুরি একটা প্রেডিকশন, একটা স্পেকুলেশন। এবার তোমরা বলো তোমরা আমার সাথে একমত কিনা, তোমরাও এরকম কিছু ডাব্লিউডাব্লিউইতে হতে দেখতে চাও কিনা, আর যদি এই কর্পোরেট ফ্যাকশনটা তৈরি হয় তাহলে তোমরা সেটা দেখতে কতটা ইন্টারেস্টেড হবে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই এটা লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রাম আর টুইটারে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।